মাইসেলফ নকুল চন্দ্র অধিকারী আপনাদের অতি প্রিয় চ্যানেল রিয়েল ডায়েট সিস্টেমের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি বন্ধুরা ভালো আছেন। গতকাল বাত কফ পিত্ত এই 3 দোষের মধ্যে বাত বা গ্যাস দোষ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে কফ দোষ সম্পর্কে আলোচনা করব। কফ দোষের লক্ষণ, কী কারণে কফ দোষ হয়ে থাকে এবং কিভাবে সহজে এই কফ দোষের হাত থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ একটা আলোচনা থাকবে। তাই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাদের কথা দিতে পারি আপনারা আপনাদের কফ দোষের হাত থেকে নিজেদেরকে মুক্ত করার সহজ সরল পথ কিন্তু খুঁজে পাবেন বন্ধু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবকে শেয়ার করুন, কারণ আমি বিশ্বাস করি আপনি তাদের মঙ্গল চান। প্রথমেই আসি লক্ষণ কি। যদি আমাদের বডিতে বেশি বেশি করে সর্দি জ্বর কাশি লেগেই থাকে, প্রায়শই যদি এই ধরনের রোগ হয় তাহলে বুঝবেন আপনার শরীরে কফের আধিক্য বেড়েছে। ঘন ঘন গয়ের তৈরি হওয়া, গলায় এবং বুকে যদি জমে যায় তাহলে বুঝবেন আপনার শরীরে কফের আধিক্য হয়েছে। এক কথায় রেসপিরেটরি প্রবলেম হওয়া মানেই কফের আধিক্য বেড়ে যাওয়ার লক্ষণ। এছাড়া শ্বাসজনিত কষ্ট, সিঁড়িতে উঠতে যদি কষ্ট বোধ করেন তাহলে আপনার বুঝে নেওয়া উচিত আপনার শরীরে কফের আধিক্য হয়েছে। মূলত সর্দি জ্বর কাশি হাঁপানি, টিউবারকুলোসিস বা টিবি, পিরুলিসিস বা নিউমোনিয়া এই 7 ধরনের রোগ কফ আমাদের শরীরে বেড়ে যাওয়ার ফলেই হয়ে থাকে। এবার লক্ষণ তো আমরা জানলাম, আলোচনা করা যাক কী কারণে এই কফ আমাদের শরীরে বেড়ে যায়। মূলত কিছু খাবার আছে যে খাবারগুলো আমরা যদি বেশি বেশি করে খাই তাহলে আমাদের শরীরে কফের আধিক্য বাড়ে, সেগুলো কফ তৈরি করে। যেমন তেল বা তেল জাতীয় খাবার, চপ, ফুলুরি, বেগুনি, লুচি, পরোটা, এইগুলো কিন্তু আমাদের শরীরে কফের আধিক্য বাড়ায়। এছাড়া ময়দা জাতীয় খাবার যেমন পাউরুটি, কেক, রুটি, বিস্কিট, এগুলো আমাদের কফের আধিক্য করে বন্ধু। দুধ বা দুগ্ধজাত দ্রব্য কফের আধিক্য করতে খুব সহযোগিতা করে। অ্যাকচুয়ালি দুধ যদিও এতে বেশি পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন আছে, সেটা আমাদের খাবার নয় বন্ধু। এটা মূলত গরু, ভেড়া বা মহিষ তাদের বাচ্চাদের। দেখেননি যে খুব অল্প সময়ে একটা গরু বা মহিষের বাচ্চা 250-300 কেজি হয়ে যায়, কারণ দুধ তাদের শরীরের শ্রীবৃদ্ধির জন্য প্রয়োজন, আমাদের বাচ্চাদের নয়। সেই জন্য দেখা যায় যদি দুধ বেশি বেশি করে একটা শিশু খায় তার শ্বাসকষ্টজনিত রোগ হয়, তার কারণ এগুলো বেশি বেশি করে শ্লেষ্মা তৈরি করে, কফের আধিক্য বাড়ায়। তাই যতটা কম পারা যায় দুধ খাওয়া দরকার। এছাড়া আমরা যারা বয়স্ক বেশি বেশি করে দুগ্ধজাত প্রোডাক্ট খাই, মিষ্টি খাই, তারপরে ছানা, পনির, এগুলো কিন্তু কফের আধিক্য বাড়ায় বন্ধু। তাই এগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করা দরকার। এছাড়া ঠান্ডা বা ফ্রিজে রাখা বস্তু যদি আমরা বেশি বেশি করে খাই তাহলে আমাদের বডিতে কিন্তু কফের আধিক্য বাড়ে। ধোঁয়া, ধুলো এবং ঠান্ডা জায়গা যদি বেশি বেশি করে থাকা যায় তাহলে কিন্তু কফের আধিক্য বাড়ে। তাই আমাদের উচিত এই সবগুলোকে এড়িয়ে যাওয়া যদি আমরা কফ রোগের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে চাই। এখন প্রাকৃতিক কিছু ঔষধির কথা বলবো, যেগুলো মাধ্যমে আমরা আমাদের শরীরে জমে থাকা কফকে দূর করতে পারি। প্রধান যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে লেবু বা আমলকির রস যদি আমরা সকালে খালি পেটে খাই তাহলে আমাদের বডিতে জমে থাকা কফ কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে বন্ধু। প্রমাণ হিসেবে আমরা বলতে পারি, আমরা দেখেছি যদি ফুটন্ত দুধে 2 ফোঁটা লেবুর রস দিয়ে দেন দেখবেন একদিকে ছানা একদিকে ছানার জল হয়ে গেছে। তার মানে ওই দুধের মধ্যে যে ফ্যাটটা ছিল সেটাকে গলিয়ে দিয়েছে। ঠিক তেমনি আমাদের শরীরে আমাদের বেশি বেশি করে
ময়দা জাতীয় বা তৈল জাতীয় খাবার খাওয়ার ফলে বা দুধ বা দুগ্ধজাত দ্রব্য খাওয়ার ফলে যে বডিতে কফটা জমে গেছে সেটাকে কিন্তু খুব সহজে গলিয়ে দেবে এবং আমাদের শরীর থেকে বের করে দেবে বন্ধু। এছাড়া রসুন, আদা, যাকে ত্রিদোষ নাশক বলা হয়, সেগুলো যদি আমরা সকালে খালি পেটে খাই বা রাতে শোয়ার আগে খালি পেটে যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের কফ খুব সহজেই নরম হয়ে যাবে এবং বডি থেকে বেরিয়ে যাবে। এছাড়া আমরা যদি উপচার হিসেবে নেতিকিয়া করি, অর্থাৎ নাক দিয়ে জল নিয়ে যদি আমরা সেটা বের করে দিতে পারি বা গার্গেল করি হালকা গরম জলে 5-7 মিনিট, তাহলে আমরা খুব ভালো উপকার পাবো। এছাড়া সূর্য স্নান, অর্থাৎ সূর্যের আলোতে বেশি বেশি করে যদি সময় দিই, এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। তাহলে কিন্তু নিজেরা এই কফ রোগের হাত থেকে অনেকটাই নিজেদেরকে মুক্ত করতে পারবেন। এছাড়া বুকের মধ্যে সাদা কাপড় জলে ভিজিয়ে যদি পট্টি করে 20-25 মিনিট রাখেন, তাহলেও কিন্তু কফ আপনার শরীর থেকে অনেকটা গলে যাবে। এছাড়া অ্যানিমা, যাকে সঞ্জীবনী বলা হয়, অ্যানিমা মাধ্যমেও আপনি কফ রোগের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। প্রাণায়াম, এটাও কিন্তু কফ দূর করার ক্ষেত্রে খুব সহযোগিতা করে। কারণ প্রাণায়াম মানে লাংসের উপর আপনার একটা ক্রিয়া, অর্থাৎ বেশি বেশি করে আপনি যদি অনুলোম বিলোম করেন, আপনি কপালভাতি করেন, তাহলে আপনার এই যে লাংসে জমে থাকা কিছু নোংরা বা কফ, সেগুলো নরম হয়ে যাবে বডি থেকে খুব সহজে। যদি ওর সাথে সাথে আদা, রসুন বা লেবুর রস খেয়ে থাকেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনার বডি থেকে কফ বেরিয়ে যাবে। এবার আসা যাক যে রোগ হয়ে গেছে তা আমরা দূর করলাম, কিন্তু যাতে না রোগ হয় তার জন্য আমরা কি করব? খুব সহজ। যে যে দ্রব্যগুলো খেলে আমাদের শরীরে কফের আধিক্য হয়, সেগুলো আমরা খুবই কম খাবো। আর যেগুলো খেলে আমাদের শরীর সুস্থ থাকবে আর এই ধরনের রোগ হবে না বা হয়ে থাকলেও সেগুলোকে দূর করবে, সেগুলো খাবো। অর্থাৎ বেশি বেশি করে আমাদের স্যালাড ফল খেতে হবে। আর ময়দা থেকে শুরু করে তৈল জাতীয় খাবার, দুগ্ধজাত প্রোডাক্ট, এগুলো আমাদের কিন্তু খুব কম খেতে হবে বন্ধু। তাহলেই আমরা কিন্তু এই যে রোগ আমাদের আর হওয়ার কোনো জায়গা থাকবে না বন্ধু। তাহলে বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে আপনার বন্ধুবান্ধবকে এই ভিডিওটা শেয়ার করুন। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে শেষ যে দোষ, অর্থাৎ অ্যাসিডিটি, যাকে বলা হয় পিত্তদোষ, সেই সম্পর্কে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।